গল্প লেনদেন। লেখায় আল মোহাম্মদ জরেফ। আব্বা, আপনি নাকি বিয়ে করবেন? ঘটক চাচার সাথে আমার দেখা হয়েছে, উনি বলছে মেয়ের সন্ধান পাওয়া গেছে। মা, বাবা, দাদি আর ভাইয়া মিলে খাবার খাচ্ছে, এমন সময় কথাটা বলেছি। আব্বা তো আমার দিকে কটমট করে তাকিয়ে বলে, আব্বা, হারামজাদা, আমি বিয়ে করতে যাব কেন? আমি, তাহলে ঘটক চাচা যে বলছে আপনি নাকি মেয়ে খুঁজতেছেন? আম্মা, দেখছেন আম্মা, আপনার ছেলে এই বয়সে বিয়ে করতে যাচ্ছে। আমি আগেই ধরতে পারছি, রাতে ওনার মোবাইলে মেয়েরা ফোন করে, আর ইদানিং বাড়িতে দেরি করে আসে। দাদি, জসিম, তুই বিয়ে করার জন্য মেয়ে খুঁজতেছিস কেন? তোর ছেলেরা বড় হয়েছে, বরং ওদের বিয়ে করিয়ে দিবি না, নিজে বিয়ে করতে মেয়ে খুঁজতেছিস? আব্বা, আম্মা, আপনার কি মাথা নষ্ট হয়েছে নাকি? আমি, আব্বা, আমার তো মনে হচ্ছে আপনার মাথা নষ্ট হয়েছে, তা না হলে রাতের বেলা আপনার মোবাইলে মেয়েরা ফোন করে কেন? আর তাছাড়া ঘটক চাচা তো বলছে বিকালে রহিম চাচার দোকানের সামনে থাকবে, আপনাকে নিয়ে মেয়ে দেখতে যাবে। এবার আব্বা পুরাই রেগে মেগে আগুন হয়ে খাবার রেখে আমাকে দিচ্ছে দৌড়ানি। আব্বা, হারামজাদা, আজকে তোর একদিন কি আমার একদিন? আমার সুখের জীবনটারে 12টা বাজাতে এসেছো? আমি তো দৌড়ে চলে এসেছি। বাহিরে ঘন্টা দুয়েক পর গিয়ে দেখি আম্মা, দাদি আর আব্বা বসে কথা বলছে। আমি, আব্বা, আপনি এখনো যাননি? ঘটক চাচা তো রহিম চাচার দোকানের সামনে দাঁড়িয়ে আছে। উনি বলছে মেয়ে দেখতে শুনতে মাশাআল্লাহ আপনার পছন্দ হবেই। তখন আব্বা বসা থেকে উঠেছে আর আমি দৌড় দিব দিব ভাব, তখনই দাদি বলে, দাদি, জসিম তোদের সাথে নিবিড়কে নিয়ে যা। আমি, দাদি, তুমি কি বলছো? আব্বা বিয়ে করতে মেয়ে দেখতে যাবে আর তুমি বলছো আমাকে সাথে নিয়ে যেতে? আব্বা, হারামজাদা, মেয়ে কি আমার জন্য দেখতে যাব? মেয়ে দেখতে যাব তোর বড় ভাই নবীনের জন্য। আরেকবার যদি আমার বিয়ের কথা বলিস তাহলে কিন্তু তোকে বাড়ি ছাড়া করে ছাড়বো। আমি এবার বুঝতে পারছি বাবা ঘটক চাচাকে কেন মেয়ে দেখতে বলছে, আর ঘটকটা বললেই হতো। যাক ভাইয়া, আমি আর আব্বা মিলে ঘটকের সাথে করে মেয়ে দেখতে গেলাম। বাড়ির ভিতরে ঢুকেই আব্বাকে বলি, আমি, আব্বা, শ্বশুর বাড়ি পছন্দ হয়েছে তো? আব্বা আমার দিকে তাকিয়ে চোখ লাল করে নিচে। এবার আমি কিছুটা চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর মেয়েকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে। মেয়ে দেখতে মাশাআল্লাহ সবারই মেয়ে পছন্দ হয়েছে। এবার বিয়ে ঠিকঠাক হবার পালা, তখনই আব্বা বলে, আব্বা, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, এবার দেনা পাওনার হিসাব নিকাশটা করে নিলে ভালো হতো। মেয়ের বাবা, দেনা পাওনা কি ভাই সাহেব? আব্বা, মেয়ের সাথে আমাদের বাড়িতে কি কি দিয়ে দিবেন? নগদ কোনো টাকা পয়সা লাগবে না, ঘর সাজিয়ে দিলে হবে। মেয়ের বাবা, আমরা যৌতুক দিয়ে মেয়ে বিয়ে দিব না। আব্বা, দেখুন, আমি কিন্তু যৌতুক চাচ্ছি না, আমি তো বলছি আপনারা ঘর সাজায় দিবেন, আমরা মেয়েকে সাজিয়ে নিব। মেয়ের বাবা, কিন্তু এটা তো যৌতুক। তবে আপনারা যদি কথাটা না বলতেন তাহলে আমরা মেয়ের সাথে এসব কিছু দিয়ে দিতাম। কিন্তু এখন যেহেতু কথাটা বলছেন, সেহেতু আমাদের মেয়েকে আপনাদের বাড়িতে দিতে চাচ্ছি না। আমি, আব্বা শুনেন, তখনই আব্বা বুকের মাঝে হাত রেখে আমাকে বলে, আব্বা, আমার বুকের ব্যথাটা বেড়ে গেছে এমনিতেই, এখন বাপ তুই আর বাড়াইস না। নবীন, চল আমরা চলে যাই, ওনাদের মেয়েকে মাগনা বিয়ে দিবে। ভাইয়া, আব্বা, নিপাকে আমার পছন্দ হয়েছে, আমি নিপাকে বিয়ে করব। আব্বা, নিপাকে? আমি, আপনি যাকে দেখতে এসেছেন তখন সবাই আমার দিকে তাকিয়ে আছে, সাথে আব্বা তো রাগে লাল হয়ে যাচ্ছে। তখনই আমি বলি, সরি সরি ভাইয়ের জন্য, যাকে আপনি দেখতে এসেছেন ওনার নাম নিপা। এই যে সামনে বসে আছে উনি। আব্বা, নবীন, তোকে কি বলছি তুই শুনতে পাসনি? ভাইয়া, হ্যাঁ শুনতে পারছি। আমি, আব্বা, ভাইয়ের যেহেতু নিপা ভাবিকে পছন্দ করেছে, সেখানে আপনি হাড্ডি হতে যাচ্ছেন কেন? আব্বা তো পারলে চাই আমার পিঠে চেয়ে ভাঙতে। দেখুন, মেয়ে আমার ভাইয়ের পছন্দ হয়েছে, আমাদের কিছু লাগবে না, শুধু ভাবিকে চাই, এবার আপনারা মেয়ে দিতে রাজি আছেন? নিপার বাবা, কিন্তু আপনাদের বাবা তো রাজি নয়। ভাইয়া, যেহেতু আমি রাজি, সেখানে বাবা রাজি না হলে কি হবে? আব্বা, ঠিক আছে, তোরা থাক, আমি গেলাম। আমি, আব্বা চলে যাচ্ছেন? ঠিক আছে যান, আমরা ভাইয়ের বউ নিয়ে আসি। তখনই দাদি ফোন করেছে, আব্বাকে বলি, নেন, দাদি ফোন করেছে, কথা বলবেন কি? আব্বা, এই কথা বলি বলে মোবাইলটা নিয়ে ভেঙে ফেলছে। আব্বা রাগ হয়ে চলে আসছে, তখন ভাইয়া মন খারাপ করে বলে,
নবীন, নিবিড় বাবা তো রাগ হয়ে চলে গেছে, এখন বিয়েটা যদি করি তাহলে বাবা বাড়িতে উঠতে দিবে না, এখন কি করা যায় বলতো? নিবিড়, ভাইয়া এক কাজ করি, আমরা একটা ডেট দেয়, এরপর বাবাকে মানিয়ে রাজি করিয়ে নিব, কেমন? তখনই মেয়ের বাবা বলে, নিপার বাবা, দেখো আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব না। আর বিয়ে দিব কিন্তু তোমার বাবা এসে বলতে হবে আমার ছেলের জন্য আপনার মেয়েকে চাই। নিবিড়, ঠিক আছে আমরা বাবাকে নিয়ে আসবো, কিন্তু একটা কথা দিতে হবে আপনাকে। নিপার বাবা, কি কথা বলো? নিবিড়, 1 মাসের মধ্যে আপনার মেয়েকে কোথাও বিয়ে দিবেন না, এমনকি কোনো ছেলেকে দেখাবেন না। নিপার বাবা, ঠিক আছে কথা দিলাম। নিবিড়, ভাইয়া চলো। আসার সময় ভাইয়া মোবাইল নাম্বার নিয়ে এসেছে ভাবির। আমার মোবাইলটা তো ভেঙে ফেলছে। ভাইয়ের মোবাইল দিয়ে আম্মাকে ফোন করেছি। আম্মা, হ্যাঁ নবীন বল কি হয়েছে? নিবিড়, আম্মা আমি নিবিড়। আম্মা মেয়ে তো মাশাআল্লাহ অনেক সুন্দর আর ভদ্র, কিন্তু আব্বা তো মেয়ের বাবার কাছে সম্পত্তির দাবি করে বসেছে। আম্মা, মানে যৌতুক চেয়েছে? নিবিড়, হ্যাঁ। এই নিয়ে ভাইয়ের 50তম বিয়ে যৌতুকের কারণে ভাঙছে। আব্বা বেঁচে থাকলে আর ভাইয়ের বিয়ে হবে না। তাই আমি ঠিক করেছি ভাইয়ের বিয়ে করিয়ে দিব। আম্মা, নিবিড় তোর কি মাথা খারাপ হয়েছে? তোদের পেছনে আমরা কত টাকা খরচ করেছি, সেই সব টাকা তো মেয়ের বাপে দিবে তাই না? নিবিড়, হ্যাঁ মেয়ের বাপের টাকা লাগছে তো আপনার ছেলেদের কাছে মেয়ে দিতে হবেই। দুনিয়াতে আর কোনো ছেলে নেই একমাত্র আপনার ছেলেরা ছাড়া। আম্মা, শুন আমার বাপ তোর দাদার কাছে নগদ 1 লক্ষ টাকা আর ঘর সাজিয়ে দিছে। আমি কি কম সুন্দর? শুন তোদের পেছনে ছোট কম করে 30 লাখ টাকা খরচ করেছি, যদি 30 লাখ টাকা দাবি করবো না, কিন্তু কম করেও 20 লাখ টাকা তো নিবই। তখনই টুট টুট করে উঠলো, ফোক কেটে গেছে, তার মানে মোবাইলে টাকা শেষ। নবীন, নিবিড় মা কি বলছে রে? নিবিড়, ভাইয়া আম্মা তো আব্বার চাইতে একটু বেশি। মনে হচ্ছে তোর আর আমার বিয়েটা আব্বা আম্মা বেঁচে থাকতে আর হচ্ছে না। নবীন, কিন্তু তুই যে নিপার বাবাকে 1 মাসের কথা বলে এসেছিস। নিবিড়, হ্যাঁ তা তো বলেছি, এক কাজ করো তুমি ভাবির সাথে কথা বলে প্রেমটা করে ফেলো, এরপর বাকিটা আমি দেখবো। ভাইকে নিয়ে বাড়ির সামনে এসেছি আর চিন্তা ভাবনা করছি কি করে বাড়ির ভিতরে ঢুকবো। ভাইয়া একটা কাজ করি, বাড়ির ভিতরে ঢোকার পরেই তুই বলবি এমন মেয়ে আমার কোনো দরকার নেই যে মেয়ের বাবা আমার বাবাকে যৌতুক দিতে রাজি নয়। আমি বাবা মায়ের পছন্দে বিয়ে করবো, দরকার হলে আরো 5 বছর অপেক্ষা করবো, কেমন? নবীন, ঠিক আছে। যেই চিন্তা সেই কাজ, বাড়ির ভিতরে ঢুকে ভাইয়া বলছে। আব্বার হাতে চেয়ে দেখি লাঠি ছিল, লাঠিটা ফেলে এসে ভাইয়াকে বলে, আব্বা, এই না হলে আমার ছেলে। নিবিড়, তুই এর কোনো সময় আমাদের সাথে যাবি না, মেয়ে দেখতে মনে থাকবে তো? নিবিড়, হ্যাঁ মনে থাকবে। ভাইয়া আরো কিছু নিপার বাবার নামে বদনাম করেছে। এতে আব্বা আম্মা দুজনেই খুশি হয়েছে। যাক, আমি রুমে এসে কিছুটা নিঃশ্বাস নিয়ে নিলাম। কিন্তু মোবাইলটা তো বন্ধ, আমার তো মোবাইল ছাড়া 1 মিনিট থাকতে মন চায় না। আগামীকাল ব্যাংকে চুরি করতে হবে, মানে 2য় তলার প্রথম ফ্ল্যাটের আন্টির বাসার ভাড়াটা গায়েব করতে হবে। আজকে রাতটা ভাড়া গায়েব করার চিন্তায় কেটে গেল। সকাল ঘুম থেকে নামাজ পড়ে হাঁটাহাঁটি করে কিছুটা সময় পার করে যেই বাড়িতে এসেছি, তখনই চেয়ে দেখি আব্বা ঘটক চাচাকে মন ইচ্ছামতো তুলে করছে। আব্বা, এই তোমাকে কতবার বলেছি মেয়েটা সুন্দর হবে, কিন্তু আমাদের চাহিদা মতো সবকিছু দিতে হবে, এমন মেয়ের খোঁজ আনবে। ঘটক, আজকাল সুন্দর মেয়েদের যৌতুক দিয়ে বিয়ে দিতে চায় না। আব্বা, আরে তুমি যৌতুক বলছো কেন? বলবে ঘর সাজিয়ে দিবে। আর আমরা তো নগদ টাকা চাই না, আমরা চাইছি ঘর সাজানি। ঘটক, আজকাল মানুষ অনেক চালাক বুঝলেন ভাইজান, এটাকে বলে ডিজিটাল যৌতুক। নিবিড়, আব্বা আপনি আবার বিয়ে করার জন্য মেয়ে খুঁজতেছেন? আব্বা, ওই হারামজাদা কতবার বলবো তোর ভাইয়ের জন্য মেয়ে খুঁজতেছি। নিবিড়, মেয়ে খুঁজেন নাকি সম্পত্তি খুঁজেন? মেয়ে খোঁজ করলে তো কবেই ভাইয়ের বিয়ে হয়ে যেত। আম্মা, এই আবার তুই শুরু করেছিস? তুই যা, তোর নিজের কাজ কর। নবীন তো বলছে আমাদের পছন্দে বিয়ে করবে। নিবিড়, হ্যাঁ আপনাদের পছন্দে বিয়ে করবে, তাহলে ভাইয়ের বিয়ে করা লাগবে না। আব্বা, সকাল সকাল দৌড়ানি খেতে ইচ্ছে হয়েছে নাকি? নিবিড়, দৌড়ানি দিতে গেলে আপনার বুকের ব্যথা বাড়ে, তবে আমার জন্য ভালোই হবে।
আব্বা আম্মা দুজনে আমার দিকে তাকিয়েছে। আমি রুমে এসে ফ্রেশ হয়ে কলেজে চলে গেছি। সারাদিন কলেজে কেটে গেল। বিকালে এসে দ্বিতীয় তলার ফ্ল্যাটে আন্টির বাসায় গিয়ে বলি, আন্টি আজ তো 4 তারিখ, আব্বা বলছে যদি ভাড়াটা দিতে তাহলে আগামীকাল বিদ্যুৎ বিলটা দিয়ে দিবে। আন্টি, ঠিক আছে বসো তুমি, আমি দিচ্ছি। আমি বসে আছি। কিছুক্ষণ পর আন্টি তার মেয়ে তুলিকে দিয়ে ভাড়া টাকা আর কফি পাঠিয়েছে। তুলি, নেন কফি আর টাকা। নিবিড়, হ্যাঁ দাও। কফি খাচ্ছি। তুলি আমার পাশে বসেছে, বারবার আমার দিকে দেখাচ্ছে। তাড়াতাড়ি করে কফি খেয়ে কেটে পড়েছি। টাকা নিয়ে সোজা মোবাইলের শোরুমে এসে মোবাইল কিনে নিলাম। সিমটা ঢুকিয়ে চালু করতেই ভাইয়ের ফোন। নবীন, নিবিড় শুন, নিপা তো দেখা করতে চাচ্ছে, এখন কি করব? নিবিড়, নিপাকে? নবীন, গাদা, এত তাড়াতাড়ি ভুলে গেলি? নিপা তোর খুব ভাবি। নিবিড়, ও মনে পড়ছে, ঠিক আছে। তুমি ওনাকে কোনো একটা রেস্টুরেন্ট দেখা করতে বলো আগামীকাল দুপুরবেলা। নবীন, ঠিক আছে। ফোন কেটে দিলাম। বাড়িতে এসে মোবাইলটা লুকিয়ে নিয়েছি। রুমে ঢুকে ফ্রেশ হয়ে রাতের খাবার খেতে বসেছি সবাই মিলে। আব্বা, নবীন আগামীকাল দুপুরবেলা অফিস থেকে ছুটি নিয়ে নিবি। তোর জন্য আরেকটা মেয়ে দেখতে যাব। নিবিড়, এভাবে আর কত অন্যের বাড়ির খাবার খাবেন বিনা দাওয়াতে? আব্বা, মানে তুই কি বলছিস? তখনই মোবাইলটা কানে লাগিয়ে নিয়েছি। আম্মা, আরে ও তো ফোনে কথা বলছে, তুমি খাও। আব্বা, এই তুই মোবাইল পেলি কোথায়? নিবিড়, ব্যাংকে চুরি করেছি, সেই টাকা দিয়ে কিনেছি। আব্বা, কোথায় চুরি করেছিস? আম্মা, আপনিও না মনে হয় বন্ধুদের কারো মোবাইল হবে, তাই না নিবিড়? নিবিড়, হ্যাঁ মা, তুমি ঠিক মনে করেছ। খাবার শেষ করে রুমে গিয়ে কিছুটা পরে ঘুমিয়ে গেলাম। প্রতিদিনের মতো আজকে নামাজ পড়ে এসে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে গেলাম। দুপুরবেলা ভাইয়া ফোন করেছে। ভাইয়া, নিবিড় আব্বা যে এখন যেতে বলছে মেয়ে দেখতে যাবো, আর ওইদিকে যে নিপাকে আসতে বলছি, এখন কি করব? নিবিড়, তুমি ভাবিকে নিয়ে আমাদের কলেজের সামনে রেস্টুরেন্টে নিয়ে এসো, বাকিটা আমি ম্যানেজ করব। আমি ফোনটা কেটে গিয়ে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি। ভাইয়া কিছুক্ষণ পর নিপা ভাবিকে নিয়ে এসেছে। আমরা তিনজন রেস্টুরেন্টের ভিতরে ঢুকেছি। নবীন, নিপা বলো কি খাবে? নিপা, নিবিড় যা খাবে তাই। নিবিড়, না না, আপনি বলেন কি খাবেন, আপনি অর্ডার করেন। তখনই কেউ আমার কান টেনে ধরে বলে অর্ডারটা আমি করি। আমি তাকিয়ে বলি, আপনি? ভাইয়া তার বউ নিয়ে রেস্টুরেন্টে এসেছে, সাথে আমিও এসেছি। এমন সময় পেছনে থেকে আব্বা এসে আমার কান টেনে ধরে বলে অর্ডারটা আমি করছি, তোরা খাবারের জন্য রেডি হও। নিবিড়, আব্বা আপনি এখানে এসেছেন? আপনাকে এই নিউজটা কে দিচ্ছে যে আমরা এখানে আছি? আব্বা, আমার কাছে কতজন খবর দেয়, আর তোর বড় ভাই নবীন বলছে তুই হাসপাতালে, তাই দেখতে এসেছি। হারামজাদা, তুই আমার সব প্ল্যান গন্ডগোল করার জন্য উঠে পড়ে লেগেছ। আজকে তোর একদিন কি আমার একদিন? ওইদিকে রেস্টুরেন্টের সবাই আমার দিকে তাকিয়ে আছে। এদের মধ্যে একটা মেয়ে আমার এই অবস্থা দেখে জোরে জোরে হাসাহাসি করছে। নিবিড়, আব্বা আপনি আমাকে দেখতে হাসপাতালে যেতে রাজি হয়েছেন? আর আমি কিনা আপনার সাথে হাসি ঠাট্টা করি। সত্যি আব্বা, এতদিন যা করেছি সবটা ভুল করেছি। ভাইকে ইশারা করছি নিপা ভাবিকে নিয়ে কেটে পড়তে। নবীন, নিপা চলো আমরা যাই বলে ভাইয়া ওই দিক দিয়ে নিপা ভাবিকে নিয়ে কেটে পড়েছে। আমি আব্বার সাথে ইমোশনাল কথাবার্তা বলে চলছি। কিছুক্ষণ পর আব্বা বলে, আব্বা, ওই তোর বড় ভাইটা গেল কোথায়? নিবিড়, ভাইয়া তো কখনই ভাবিকে নিয়ে চলে গেছে। তখন আব্বা আমার কানটা ছাড়ছে আর বলছে, আব্বা, বড় হারামজাদাটা আমাকে বাস দেবার জন্য একদম তৈরি হয়েছে। আজকে বাড়িতে যাক, রাজ্জাক ভাইয়ের মেয়ের সাথে ধরে বাইন্দা বিয়ে দিয়ে দিব। আব্বা যখন অন্যদিকে তাকিয়ে কথাগুলি বলছে, তখনই আমিও কেটে পড়েছি। বাহিরে এসে চিন্তা করছি আমরা যে রেস্টুরেন্টে এসেছি এই নিউজটা কে দিচ্ছে আব্বাকে। চিন্তার বাদ ভাঙছে যখনই মোবাইলটা বেজে উঠেছে, হাতে নিয়ে দেখি ভাইয়ার ফোন। নিবিড়, ভাইয়া বল কি খবর? নবীন, নিবিড় আব্বা কি আছে না গেছে? নিবিড়, আব্বার কাছ থেকে ফাঁকি দিয়ে তো চলে এসেছি, কিন্তু সমস্যা হয়ে গেছে। নবীন, কি সমস্যা? নিবিড়,
রাজ্জাক চাচার কালো মেয়ে কালনী আপুর সাথে আজকেই তোর বিয়ে দিবে ঠিক করেছে আব্বা। এখন তুই বাড়িতে গেলে সাবধানে যাস কেমন? নবীন, কি বলিস, কালনীর সাথে আমার বিয়ে? আমি মরে যাব তাও এই কালনীকে বিয়ে করব না। নিবিড় ভাই আমার, তুই যে করে একটা উপায় বের কর। নিবিড়, এক কাজ করো, আজকে বিয়েটা করে নাও নিপা ভাবিকে, বাকিটা আমি দেখে নিব। নবীন, কিন্তু বাবা মা কেউ থাকবে না, এমন বিয়ে করে কি সুখী হতে পারবো? নিবিড়, ঠিক আছে তাহলে কালনী আপুকে বিয়ে করে নাও, সেখানে বাবা মা আর দাদিও থাকবে সাথে, আমিও বলেই ফোনটা কেটে দিয়েছি। সত্যি বড় ছেলেগুলি সংসারের জন্য যেমন চিন্তা ভাবনা করে থাকে, ঠিক বাবা মায়ের অবাধ্য একদমই হতে চায় না। জোহরের নামাজ পড়ে তেড়ে নেড়ে বন্ধুরা বলে বাড়িতে এসেছি। বাড়ির ভিতরে ঢুকেই দেখি আব্বা রাজ্জাক চাচাকে বলছে, আব্বা, রাজ্জাক ভাই শুনেন আমার বড় ছেলে কেমন সেটা তো আপনি খুব ভালো করে জানেন, এখানে নতুন করে কিছু বলার নেই, এবার আপনি বলেন মেয়ের সাথে কি কি দিবেন। রাজ্জাক, জসিম তুমি কি চাও সেটা বলো, যা যা চাইবে তা দিব। তখনই আম্মা এসে বলেন, আম্মা, ভাই সাহেব আমাদের বেশি কিছু দরকার নেই, শুধুমাত্র একটা এলইডি 32 টিভি, একটা ডিপ ফ্রিজ, একটা নর্মাল ফ্রিজ, সোফা সেট, ডিনার টেবিল, খাট, ট্রি টেবিল, আলমারি, সেগুন কাঠের শোকেজ, 72 পিসের ডিনার সেট, ড্রেসিং টেবিল, আর ছেলের কাপড় জুতা কেনার জন্য নগদ 2 লাখ টাকা, আর মেয়ের সাথে 10 ভরি সোনার গহনা দিয়ে দিবেন। রাজ্জাক, শুধুমাত্র এইগুলা? আব্বা, আরে তুমি তো আসলটা বলতেই ভুলে গেছো। রাজ্জাক ভাই সাহেব আমার বড় ছেলে নবীন অফিসে যেতে কষ্ট হয়, ওর একটা বাইক হলে ভালো হতো। ওকে একটা বাইক দিতে হবে। দাদি, হ্যাঁ এবার ঠিক আছে, এসব কিছু দিলে আমরা বিয়েটা 1 সপ্তাহের মধ্যে করিয়ে দিব। রাজ্জাক, ঠিক আছে আমি সব কিছুই দিব, আর হ্যাঁ বিয়ের পরে যদি আমার মেয়েকে কোনো রকম কষ্ট দেয় তাহলে কিন্তু কপালে খারাপই থাকবে আপনাদের সবার। আব্বা, আপনি সব কিছু দিয়ে তো দেখেন আমার বড় ছেলে আমার কথা অমান্য কোনো দিনই করবে না। রাজ্জাক, ঠিক আছে আগামী শুক্রবার বিয়ে হবে। আর হ্যাঁ আগামীকাল থেকে সব কিছু পাঠাবো, আর নেন নগদ 2 লক্ষ টাকা। টাকা পেয়ে আম্মা আব্বা দুজনে খুব খুশি হয়েছে। আমি ওদের এসব দেখে চুপচাপ উপরে চলে এসেছি। রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আছরের নামাজ পড়ে এসে ছাদের উপরেই দিলাম, তখনই দেখি তুলি আর ওর মা। তুলি, আরে নিবিড় কেমন আছেন? নিবিড়, ভালো। আচ্ছা তুলি, আব্বা কি তোমাকে ফোন করেছে? তুলি, হ্যাঁ করেছে, আর জিজ্ঞেস করেছে আপনি কোথায় আছেন। নিবিড়, বুঝতে পারছি। আচ্ছা আব্বা তোমাকে এত পছন্দ করে কেন? তুলির মা, ছেলের বউকে তো পছন্দ করবে তাই না? নিবিড়, ছেলের বউ মানে? তুলির মা, নিবিড় তুমি এমন ভাব করছো মনে হয় কিছুই জানো না। তুলির সাথে তোমার বিয়ে দিব, আমার স্বপ্ন এটা। তোমার বাবা যে টাকার পাগল সেটা আমি ভালো করে জানি। আর তুলি তোমাকে পছন্দ করে, আমাদের তো একটা মাত্র মেয়ে, ওকে সবকিছু দিব আমরা। নিবিড়, আমি আপনার মেয়েকে বিয়ে করব আপনি ভাবলেন কি করে? আর আমাকে কি বোকা পাইছেন নাকি? দরকার হলে সারা জীবন কুমার থাকবো, তাও ওকে বিয়ে করব না। যদি আপনার মেয়ে আমাকে ভালোবাসতো তাহলে সে আমাকে বাঁচানোর চেষ্টা করতো, কখনো ফাঁসাতে চাইবে না। কথাগুলি বলে নিচে এসেছি, তখন চেয়ে দেখে বাবা মা দুজনে নবীন ভাইয়াকে ফোনে বলছে, আব্বা, বাবা তুই বাড়িতে আয়, তোর পছন্দ মতো আমরা বিয়ে করাবো। ভাইয়াকে আরো পাম দিচ্ছে, কিন্তু ভাইয়া যা বোকা মনে হয় রাজি হয়ে যাবে। আমি রুমে এসে ভাইয়াকে মেসেজ করে সব বলে দিছি। আজকের দিনটা কেটে গেল, সকালে ফজরের নামাজ পড়ে এসে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে এসেছি। সজীব, নিবিড়, কিরে তোর বড় ভাইয়ের বিয়ের কি খবর? নিবিড়, ভাইয়ের বিয়ে হবে, তবে পাইলেই করতে হবে বলেই হাসি। তখনই চেয়ে দেখি ওই রেস্টুরেন্টের মেয়েটাকে। মেয়েটা অনেক সুন্দর, তবে অনেক দুষ্টু, এই মেয়েটা যদি আমার বউ হয় তাহলে আমার বাবা মাকে সাহায্য করতে পারবে। তখনই মেয়েটার কাছে এসে বলে, মেয়ে, গতকাল আপনার কান টেনে কে ধরেছে? সজীব, আর কে, নিবিড় বাবা। নীরা, তুমি দেখলে কি করে? নীরা, আমিও রেস্টুরেন্টের ভিতরে ছিলাম। সজীব, তুমি যদি দেখতে নিবিড় যে কি অবস্থাটা হয়েছে। সজীব, নিবিড় আমার গার্লফ্রেন্ড নীরা, তোর সাথে আলাপ করাবো ভাবছি কিন্তু সুযোগ হয়নি। আমাদের প্রেমের বয়স মাত্র 1 সপ্তাহ। নিবিড়, তোর গার্লফ্রেন্ড মাশাল্লাহ, আপনি অনেক সুন্দর আছেন। নীরা, ধন্যবাদ। সজীব, চলো আমরা ক্লাসে যাই। নিবিড়,
সজীব তোরা যা, আমি আসছি। না না, এই মেয়ে তো আমার বেস্ট ফ্রেন্ডের গার্লফ্রেন্ড, যাক ভুলে গেলাম। আমাদের ক্লাসে এই মেয়েকে তো আগে দেখিনি, কিন্তু আমার নাম জানে মনে হয়, সজীব বলেছে আমার কথা। কিছুক্ষণ পর ক্লাসরুমে গেছি। বসে বসে ক্লাস শেষ করে জোহরের নামাজ পড়ে বাড়িতে গেলাম। বাড়িতে ঢুকে দেখি সবকিছু নতুন নতুন, সোফা আর আসবাবপত্র। আম্মা, নিবিড় তোর ভাই নবীন কোথায়? নিবিড়? আমি কি করে বলবো? আর কিছু না বলেই সোজা রুমে এসেছি। এভাবে আরো 5 দিন চলে গেছে, আজ বাদে কাল বিয়ে, এখন আব্বার মাথায় চুল ছিঁড়ার অবস্থা। এমন সময় ভাইয়া নিপা ভাবিকে নিয়ে বউ সাজিয়ে বাড়িতে এসেছে। আম্মা, নবীন তোর সাথে এই মেয়েকে? নবীন? নিপা তোমাদের বৌমা? আব্বা, আমরা আজকে বিয়ে করেছি, আমাদের জন্য দোয়া করেন। আব্বা, আরে নবীন, তুই কাজটা কি করেছিস? তোর বিয়ে তো আমি রাজ্জাক ভাইয়ের মেয়ের সাথে দিব। এই যে নতুন সব কিছু দেখছিস, সব কালানিকে বিয়ের জন্য গিফট করেছে। আর বাহিরে যে বাইকটা দেখছিস, সেটা তোকে দিয়েছে। নবীন, নিপাকে বিয়ে করেছি, আপনি এসব কিছু দিয়ে দেন। তখনই চেয়ে দেখি রাজ্জাক চাচা এসেছে। আর চেয়ে দেখে ভাইয়া আর ভাবিকে। রাজ্জাক, জসিমেই আমি কি দেখছি, তোর ছেলে তো বিয়ে করে নিয়েছে। আমার সাথে চিটিংগিরি দেখাচ্ছি, তখনই রাজ্জাক চাচার মোবাইলে ফোন এসেছে। উনি কিছুটা রাগী কণ্ঠে কথা বলে ফোনটা রেখে বলে, জসিম, আমার সবকিছু ফেরত দিয়ে দিবি, না হলে তোদের সমাজে সবার সামনে অপমান করব। আম্মা, কিন্তু আমরা তো সব টাকা খরচ করে ফেলেছি। আর সব আসবাবপত্র সাজিয়ে ব্যবহার করা শুরু করেছি। রাজ্জাক, একটা কাজ করলে এই সব কিছু ফেরত দিতে হবে না। আব্বা, কি কাজ ভাইজান বলেন? রাজ্জাক, আমার ছোট মেয়ের সাথে আগামীকাল তোমার ছোট ছেলের বিয়ে দিতে রাজি হলে। আব্বা, আমি রাজি, আলহামদুলিল্লাহ। নিবিড়, আব্বা আপনি কি বলছেন এসব? আর রাজ্জাক চাচা, আপনার বড় মেয়ে রেখে ছোট মেয়ে বিয়ে দিতে চাচ্ছেন কেন? রাজ্জাক, আমার চিন্তা তোমার করতে হবে না। জসিম তোমার ছোট ছেলে নিয়ে আমাদের বাড়িতে চলে আসবে। আব্বা, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি নিয়ে আসবো বলেই আব্বা আমার হাতটা ধরে বলে, এবার তুমি যাবে কোথা? তোর বড় ভাইয়ের জন্য সুন্দর বউ এনেছো, এবার তোর জন্য কালো বউ নিয়ে আসবো, দাও এত কিছু ফেরত দিতে পারবো না। নিবিড়, আব্বা আপনি কি বলছেন যে মেয়েটাকে দেখিনি, চিনি না, তাকে বিয়ে করবো কি করে? আম্মা, বিয়ের পরে চিনি নিবি, জেনে নিবি, দাও এত কিছু ফেরত দিতে পারবো না। আর নবীন, এখন তোকে কিছু বলছি না, আগে আগামীকাল নিবিড়ের বিয়েটা করিয়ে নেই। আব্বা, হ্যাঁ নবীন, এখন তোকে কিছু বলছি না বলে আব্বা আমাকে নিয়ে রুমে গেছে। আম্মা বাহির থেকে তালা মেরে দিচ্ছে, আমার মোবাইলটা পর্যন্ত নিয়ে গেছে। সারা রাত আব্বা জেগে জেগে আমাকে পাহারা দিচ্ছে। সকালে ঘুম থেকে উঠে ঘরে বসে নামাজ পড়েছি আব্বার সাথে। নিবিড়, আব্বা আপনি কেন আমাদের কষ্টগুলি বুঝতে চান না? আমরা তো আপনার ছেলে, আমাদের দুঃখ সুখ সবকিছুতে আপনাকে পাশে থাকার দরকার, কিন্তু আপনি কেন যে মেয়েটাকে আমি পছন্দ করি না সেই মেয়েটাকে বিয়ে করাচ্ছেন? আব্বা, বাবা মা সন্তানের জন্য ভালো সিদ্ধান্ত নেই, আর আমি মনে করি তোদের জন্য সিদ্ধান্তটা ভালো। তুই বিয়েটা কর, দেখবি অনেক সুখী হবি। আমি আর কিছু বলিনি, চুপচাপ করে ফ্রেশ হলাম। সকাল গড়িয়ে দুপুরবেলা নামাজ পড়ে আব্বার সাথে রাজ্জাক চাচার বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে দেখি কাননি আপু নিচে বসে আছে, সাথে বর সেজে আরেকটা ছেলে। আমাকে বসিয়েছে, কিছুক্ষণ পর এসে কাজী সাহেব বিয়ের কাজ শেষ করেছে। রাত 8টার দিকে আমার বউকে উপর থেকে নিচে নিয়ে এসেছে। রাজ্জাক, নিবিড়, আমার মেয়েটা ছোট, ওকে যদি কোনো সময় কষ্ট দাও তাহলে কিন্তু কপালে খারাপই আছে। নিবিড়, দেখুন আমিও ছোট, আমি কি কষ্ট দিব? আব্বা, নিবিড় কি হচ্ছে? ভাই সাহেব, আমরা সবকিছু বুঝিয়ে দিব। আমি আর কিছু বলিনি, গাড়িতে বসেছি, কিছুক্ষণ পর মেয়েটাকে নিয়ে এসেছে। আমি কিন্তু আমার বউয়ের নামটা জানি না। পাশে বসেছে, আমি কিছু বলছি না। 10 মিনিটেই বাড়িতে এসেছি, গাড়ি থেকে নেমে ভিতরে ঢুকে গেছি। ঘন্টা দুয়েক পরে দাদি আমাকে বলে, দাদি, কিরে নিবিড়, তুই এখানে বসে আছিস কেন? তোর বউ তোর রুমে অপেক্ষা করছে। দাদি আমাকে বুঝিয়ে রুমের সামনে এনে দিয়েছে। আমি ভিতরে ঢুকেই কান্নার শব্দ শুনতে পেলাম। নিবিড়, এই আপনি কান্না করছেন কেন? কান্না তো করবো আমি। তখন মেয়েটা কান্না থামিয়ে তার ঘুমটা উঠিয়েছে। আমি তো অবাক, আপনি তুমি কিছুটা থুতিভুতি খেয়ে কথাটা বলি এখানে।
বউ, আপনি এখানে কেন? নিবিড়, বিয়েটা তো আমার সাথে হয়েছে তখনই বউ আমার মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়েছে। বাসর ঘরে বউ কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছে। বউয়ের এমন অবস্থা দেখে আমি তো অবাক হয়েছি, সাথে কিছুটা টেনশনে পড়ে গেলাম। এখন কি করব ভাবছি, হঠাৎ মনে হলো পানি ছিটা দিব কি। হ্যাঁ, দিয়ে দেখি আমি পানি নিয়ে ওর মুখের উপর দিতে আরম্ভ করেছি, চেয়ে দেখি চোখের পাপড়িগুলি কিছুটা নাড়াচাড়া করছে। এই যে শুনছেন, কথা বলেন। বউ, আমি কোথায়? নিবিড়, রুমে আছেন, কোথাও যাননি। এখন বলেন, আপনার সাথে কি আমার বিয়েটা হয়েছে? বউ, কেন, আপনার কোনো সন্দেহ আছে নাকি? নিবিড়, সন্দেহ না, তবে আপনার মতো সুন্দর মেয়েকে এত কিছু দিয়ে বিয়ে দিবে কেন? আপনাকে তো যে কোনো ছেলে বিয়ে করতে এক পায়ে রাজি হয়ে যাবে। বউ, এক পায়ে রাজি হবার কোনো দরকার নেই, এখন আপনি দুই পায়ে রাজি থাকলেই হবে। তা আপনার নাম তো নিবিড় আহমেদ, তাই না? নিবিড়, হ্যাঁ, আমার নাম নিবিড় আহমেদ। বউ, আচ্ছা, যদি কিছু বলার থাকে তাহলে বলেন, আমার মাথা ব্যথা করছে, আমি ঘুমাবো। নিবিড়, ঠিক আছে, আপনি ঘুমান, আমার কিছু বলার নেই। আর হ্যাঁ, আমি কি আপনাকে নীলু বলে ডাকতে পারবো? নীলু, বাবা, আমার নামটা তো দেখে মনে রাখছেন। নিবিড়, মনে তো থাকবেই, গাড়িটা এখনো ব্যথা করে। জীবনের প্রথম থাপ্পড়টা আপনার হাতে খেতে হয়েছে আর আপনার নামটা মনে থাকবে না। আপনি শুয়ে পড়েন, আমি সোফায় শুয়ে পড়ছি। নীলু, সোফায় শুইতে যাবেন কেন? আর খাটের উপর ঘুমাতে কি আপনাকে বারণ করছে নাকি আপনার গার্লফ্রেন্ড? নিবিড়, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, এর তাছাড়া আপনার সাথে এক বিছানায় আমি থাকবো ভাবলেন কি করে? নীলু, দেখুন, ওই দিনের ঘটনার জের ধরে যদি আপনি এখন আমার সাথে খারাপ আচরণ করেন তাহলে সবটা আপনার জন্য খারাপ হবে। যেহেতু আমাদের বিয়েটা হয়ে গেছে সেহেতু আমাদের আগের সবকিছু ভুলে সামনে এগিয়ে যেতে হবে। নিবিড়, আচ্ছা, আখের আপনি যে কথাগুলি বলছে সেগুলি মন থেকে বলছেন তো? আমার তো মনে হচ্ছে আপনি সবকিছু সাজানো কথা বলছেন। নীলু, দেখুন, সবাইকে নিজের মতো করে ভাববেন না, বলে দিলাম। কথা কম বলে খাটের উপর এসে শুয়ে পড়েন। নিবিড়, বলছি তো আপনার সাথে এক বিছানায় কোনোদিন থাকবো না বলে সোফায় শুয়ে পড়েছি। নীলুর আগে লাল হয়ে এসে আমার সাথে সোফায় শুয়ে পড়েছে, তাও আমার বুকের উপর। আমি তো অবাক হয়ে যাচ্ছি নীলুর কাণ্ডগুলি দেখে। যেই মেয়েকে প্রপোজ করার কারণে বাম গাল লাল করে দিচ্ছে সেই মেয়ে কিনা বুকের উপর শুয়েছে তার নিজের ইচ্ছায়। আরে কি হচ্ছে, বুকের উপর শুয়েছেন কেন? নীলু, আমার স্বপ্ন, বিয়ের পর আমার স্বামীর বুকের উপর ঘুমাবো, সে যেমনই হোক। কারণ আল্লাহ তাআলা আমার জন্য তাকে দুনিয়াতে পাঠিয়েছে, তার জন্য তো আপনি আমার স্বামী হয়েছেন। নিবিড়, আমার বুক ব্যথা করবে, উঠেন, আমি গিয়ে খাটের উপরে শুইব। কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই গিয়ে খাটের উপরে শুয়েছি। নীলু এসে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়েছে। আমি নীলুর কাণ্ডগুলি দেখে অবাক হচ্ছি বারবার। নীলু, আমি আপনাকে বিয়ে করতে চাইনি, কিন্তু আব্বা এক প্রকার জোর করে আপনার সাথে আমার বিয়েটা দিছে। আসলে আপনার বাবা মায়ের ব্যাপারে আমাকে বলছে, সবটা শুনে আমি রাজি হয়ে গেছি। আপনি আমাকে সাহায্য করলে আমি ওনাদের ধারণা পাল্টে দিতে পারবো, বলেন সাহায্য করবেন? নিবিড়, ঠিক আছে, করবো। আর হ্যাঁ, নিপা ভাবি অনেক ভালো মেয়ে, ভাইয়াকে পছন্দ, ভালোবাসে, আপনি নিপা ভাবির সাথে থাকবেন। নীলু, আমি আপনার বউ, আমাকে তুমি করে বলবেন, এতে আমার ভালো লাগবে। নিবিড়, ঠিক আছে, তাই হবে। নীলু অনেক খুশি হয়েছে, আমি ওর কপালে ছোট করে আদর করে দিলাম। নীলু আমার বা গালে একটু বেশি কিস করছে, কারণ এই বা গালে নীলু আমাকে থাপ্পড় দিছে। আচ্ছা নীলু, এখন তুমি ঘুমাও। নীলু, আমাকে ক্ষমা করেছেন তো? নিবিড়, হ্যাঁ করেছি, তোমার মতো মেয়ের উপর রাগ করাটা ঠিক হবে না। নীলু আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে, সাথে আমিও। নীলু চোখ বন্ধ করে নিচ্ছে, আমি ওকে দেখছি, যাক, আমার প্রথম প্রপোজ আর প্রথম ভালোবাসা আর প্রথমবারও হাতে থাপ্পড় খাওয়া মেয়েটা এখন আমার বউ। নীলু যে কালনী আপুর ছোট বোন সেটা তো আমি জানতাম না, আর নীলু কিন্তু বেশি একটা ওদের বাড়িতে থাকে না। নীলুকে প্রথম দোকানে দেখি, এরপর থেকে রোজ ফলো করি, হঠাৎ একদিন ওকে রাস্তায় প্রপোজ করি আর তার সরে থাপ্পড়টা দেয়। আজ 2 বছর পর সেই মেয়েটা আমার বউ, ভাগ্যে ছিল তাই পেয়েছি। নীলুকে দেখতে দেখতে ঘুমিয়ে গেছি, সকালে ঘুম ভাঙছে ফজরের আজান শুনে। এই উঠোন নামাজ পড়বো, চলেন দুজনে ফ্রেশ হয়ে আজকের নামাজটা একসাথে আদায় করি। নীলু, ঠিক আছে, চলেন। দুজনে উঠে ফ্রেশ হয়ে এসেছি।
নিবিড়, নীলু সুন্নত নামাওটা তোমার সাথে পড়ি ফরজটা জামাতের জন্য মসজিদে চলে যায় কেমন? নীলু, হ্যাঁ এটাই ভালো হবে। নিবিড়, ধন্যবাদ। আমি সুন্নাত নামাজ আদায় করে মসজিদে চলে গেলাম। জামাতের সাথে নামাজ আদায় করে বাড়িতে এসেছি, এর চেয়ে দেখি বাবা মার সাথে তর্ক করছে নীলু। নীলু, আমার নাস্তাটা এখনো আসেনি কেন? আম্মা, তুমি নতুন বউ হয়ে এমনভাবে কথাবার্তা বলছো কি করে? নীলু, নতুন বউ হয়েছি তো কি হয়েছে? আমি এমনি এমনি এই বাড়িতে এসেছি। নগদ 2 লক্ষ টাকা আর 10 লক্ষ টাকার যৌতুকের মালসামান দিয়ে এসেছি। আব্বা, নবীন তোর বউ কোথায়? নবীন রান্নাঘরে রান্না করছে। আব্বা, মা নীলু তুমি যা, নিপা তোমার নাস্তা বানিয়ে নিয়ে আসবে। নীলু, ভাবি কেন আমার নাস্তা তৈরি করবে? আমার নাস্তা তৈরি করবে আপনি আর আপনার বউ মানে শাশুড়ি মা। কারণ আমার বাবার কাছ থেকে টাকাগুলি তো আপনি নিয়েছেন তাই না? নিপা ভাবি, নীলু নাও তোমার নাস্তা তৈরি হয়েছে, তুমি এসো নাস্তা করবে। নীলু ভাবিকে সাথে নিয়ে চলে গেছে। মা বাবা তো অবাক নীলুর আচরণ দেখে। যদিও নবীন ভাইয়ের বিয়েটা ওরা এখনো মেনে নেয়নি, নিপা ভাবি আম্মার সাথে থাকে আর ভাইকে আব্বার সাথে থাকতে হবে। নিবিড়, দেখছেন যৌতুক নিয়ে বিয়ে করালে কি শাস্তি পাওয়া যায়? যদি নিপা ভাবির মতো একটা মেয়েকে বিয়ে করিয়ে আনতেন তাহলে আর এই কথাগুলি শুনতে হতো না। দাদি, নিবিড় একদম ঠিকই বলছে। আমি রুমে এসে দেখি ভাবি আর নীলু দুজনে হাসাহাসি করছে। নীলু ভাবিকে সব বুঝিয়ে দিচ্ছে আর ভাবি সব বুঝতেছে খুব মনোযোগ সহকারে। আমি কিছু বলিনি, এভাবে বেশ কিছুদিন গেছে নীলুর ব্যবহারে বাবা মা এখন দুজনে নিপা ভাবির প্রতি মহাব্বত তৈরি হতে আছে। নিপা, আব্বা আমি ভাবছি বাড়ি ছেড়ে চলে যাব, যেদিন আপনাদের চাহিদা মতো যৌতুক দিতে পারবো সেই দিন আসবো। আব্বা, কোথায় যাবে? নিপা, বাপের বাড়িতে। আম্মা, কেন এখানে থাকতে তোমার কোনো সমস্যা? নিপা, হ্যাঁ সমস্যা, আমাকে দিয়ে বাড়ির সব কাজ করান তাও করতাম, কিন্তু রাতে আমরা আলাদা রুমে থাকতে হয়, তাহলে এই বাড়িতে থেকে কি করব? নিবিড়, হ্যাঁ ভাবি একদম সত্যি বলছেন। ভাইয়া তুমি আজকেই নিপা ভাবিকে ওদের বাড়িতে দিয়ে আসবে। নীলু, যদি নিপা ভাবি চলে যায় তাহলে আমার কাজগুলি কে করবে? নিবিড়, কেন আব্বা আম্মা তো আছেই তাই না? যৌতুকের টাকা আর বাকি সবকিছু ওরা বুঝে নিছে। আব্বা, তুই আমার সব থেকে বড় শত্রু, তোর জন্য আজ আমার সব শেষ হতে যাচ্ছে। নবীন, আব্বা ওকে কেন দোষারোপ করছেন? নিবিড় তো বিয়ে করতে চাইনি, বরং ওকে আপনি জোর করে বিয়েটা করিয়েছেন। নিবিড় তো সবসময় বুঝাতে চাইছে যৌতুকের বিয়ে এমনি হয়। আপনি আমার সাথে যা করেছেন তারপরেও আমি আপনাদের কিছু বলি না, কারণ আপনারা আমার বাবা মা। দাদি, জসিম আমি মনে করি নিপাকে বাড়িতে রেখে দে। আচ্ছা, আর যদি তোর একটা মেয়ে থাকতো আর তোর মেয়ের সাথে কেউ এমন আচরণ করতো তাহলে কেমন লাগতো তোর? নিবিড়, নিপা ভাবি ভালো মেয়ে, ওর সাথে এমন আচরণ করছো কারণ ভাইয়া যৌতুক ছাড়া বিয়েটা করেছে। নবীন, বাবা আপনি চাইলে আমি নিপাকে নিয়ে দূরে কোথাও চলে যাব। আম্মা, কারো কোথাও যেতে হবে না, শুধু একজনই যাবে, সাথে তার সবকিছু। নিবিড়, কে যাবে? আম্মা, তোর বউ আর ওর বাপের বাড়ির দেওয়া সবকিছু। নীলু, তাহলে আজকেই দিয়ে দিন চলে যাব। তখনই আম্মা ক্যাশ টাকা নিয়ে এসেছে। আব্বা সবকিছু খালি করতে গেছে। তখনই আমি বলি, নিপা, বাবা মা নীলু কিন্তু অনেক ভালো মেয়ে, নীলু এসব কিছু ইচ্ছে করে করেছে আপনাদের ভুলগুলি দূর করার জন্য। নিবিড়, হ্যাঁ বাবা নীলু খুব ভালো মেয়ে আর এসব কিছু করেছে একমাত্র সংসারের শান্তির জন্য। নীলু কি কি করেছে সবকিছু আমি আর ভাবি মিলে বলেছি। বাবা মা এখন সবকিছু বুঝতে পারছে। আব্বা, নবীন তো চাকরি করিস আর নিবিড় আজ থেকে তুই পড়ার পাশাপাশি আমাকে সময় দিবি কেমন? নীলু, আম্মা আপনি এখন থেকে হুকুম করবেন, আমরা দুজনে মিলে সবকিছু করে নিব কেমন? আম্মা, না হুকুম নয়, তোমরা আমার মেয়ে, এখন থেকে আমি তোদের সাথে নিয়ে সংসারের কাজগুলি করে নিব। দাদি অনেক খুশি হয়েছে, আমি তো নীলুর দিকে তাকিয়ে থাকি। দেখতে দেখতে আমার ইন্টার শেষ, এখন অনার্সে পড়ি, সাথে আর সময় পাইলে আব্বার সাথে দোকানে কিছুটা সময় দেয়। রাতে বাড়িতে গিয়ে দেখি নীলু রুমে নেই, খোঁজ করে দেখি রান্নাঘরে রান্না করছে। আমি গিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরে ঘাড়ে গালে কিস করছি। নীলু, কি
কি করছেন? ভাবি এসে পড়বে তো। নিবিড়, আসলে আমি কি করবো, আর তাছাড়া আমি তো বউকে কিস করছি, জড়িয়ে ধরে রাখছি, তাই না? নীলু, ও আচ্ছা দেখাচ্ছে বলে ঘুরিয়ে আমাকে কিস করতে আরম্ভ করেছে, তখনই ভাবি দরজায় কন করেছে। আমরা দুজনে লজ্জায় লাল হয়ে গেছি। ভাবি, দেবর জি রুমে নিয়ে যাও, তা না হলে দুজনে আগুনে পুড়বে বলেই ভাবি দৌড়। নীলু, বোকা ছেলে, যান, আমি রান্না করে আসি। নিবিড়, গ্যাস অফ করে দিচ্ছি আর নীলুকে কোলে তুলে নিলাম। নীলু, আরে কি করছেন? আম্মা আব্বা বাসায় আছে তো। নিবিড়, দেখুক তাতে আমার কি, তখনই আম্মা বলে। আম্মা, ছোট বউ বিড়ালটা তো সেই কখন রান্নাঘরে গেছে, এখনো বের হয়নি। দেখো কোনো কিছুর মধ্যে যেন মুখ না দেয়। তখন বেরিয়ে এসেছি আর ভাবি আম্মা দুজনে হাসছে। রাতের খাবার খেয়ে আমি রুমে এসেছি, কিছুক্ষণ পর নীলু এসেছে। আমি রাগ করে শুয়ে রয়েছি, নীলু এসে আমাকে জড়িয়ে ধরেছে। নিবিড়, যাও গিয়ে কাজ করো। নীলু, ওরে আমার স্বামীটা রাগ করছে দেখি। নিপা ভাবির তো বাচ্চা হবে, কাজ করতে পারে না, তাই আমি কাজ একটু বেশি করতে হচ্ছে। তখন নীলুকে জড়িয়ে ধরেছি, নীলু তো আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছি, ভালোই চলছে আমাদের সংসার। তবে তুলির বিয়ে হয়েছে ওদের গ্রামে, আর আমাদের বাড়ি থেকে চলে গেছে। বাবা মা এখন অনেক ভালো হয়ে গেছে। সত্যি এই ডিজিটাল যৌতুকের প্রথা আমাদের সমাজে বর্তমানে একটা বড় ব্যবসা হিসেবে এক শ্রেণীর মানুষ নিয়ে গেছে। এসব ডিজিটাল যৌতুক প্রথা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের সবার। সমাপ্ত।